প্রদর্শক ইস্পানি মির্জা শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো সাম্প্রতিক রাজনৈতিক যে অবস্থা সেটি নিয়ে কথা বলবো। আজকে আমাদের সাথে আলোচনায় স্টুডিওতে রয়েছেন ঢাকা জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব খন্দকার আবু আশফাক, রয়েছেন সিনিয়র সাংবাদিক জহুরুল আলম। প্রদর্শক, আমরা বাংলাদেশের রাজনীতিতে যখন শেখ হাসিনা পালিয়ে গেল 5ই আগস্টের পরবর্তীতে সময় অভ্যুত্থানের পরবর্তীতে আমরা দেশের রাজনীতিতে যারা এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছে তাদের মধ্যে একটা একটা অভ্যন্তরীণ যে বিষয় দৃশ্যমানভাবে বিভক্তির একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন তারা ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করেছে। ইতিমধ্যে যে বিষয় নিয়ে বেশ মিশ্র প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। জামাত সহ 7 দল তারা জুলাই সনদের রূপ কীরকম হবে, পিআর পদ্ধতিতে নির্বাচন, জাতীয় পার্টি 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা সহ বেশ কিছু বিষয় কিন্তু এখনও মতৈক্য পৌঁছাতে পারেনি। আমি ঢাকা জেলা বিএনপির সভাপতি জনাব খন্দকার আবু আশফাক যেহেতু রাজনীতিতে সরাসরি যুক্ত আছেন এবং একই সাথে আমার স্পষ্টত মনে আছে বিগত আওয়ামী শাসন আমলে আপনার প্রতি যে জুলুম নির্যাতন সেগুলি হয়েছে সেগুলি সব কিছুই নিশ্চয়ই দৃশ্যমানভাবে এখন আমাদের সামনে আমরা জানি। তো সেই অবস্থার প্রেক্ষাপটে আপনারা যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন, আমরা বিএনপি বলি, জামায়াত বলি, এনসিপি ছাত্র দল বলি, এই দৃশ্যমানভাবে এখন যে বিভক্তি সেই বিভক্তি নিয়ে আপনার বিশ্লেষণ কি? দেখেন, এই শেখ হাসিনার সরকার, মানে আমি এটাকে সরকার বলবো না, এটা অবৈধ সরকার, মানে জবরদখলকারী। জনগণের ভোটে যখন নির্বাচিত হয় তখন সরকার হয়, আর যখন ক্ষমতা দখল করে তখন দখলকারী হয়। কারণ শেখ হাসিনা কিন্তু জনগণের ভোটে ক্ষমতায় আসেনি, ক্ষমতা জোর করে দখল করে রেখেছে, দিনের ভোট রাতে করেছে, বা 154 জন বিনা ভোটে নির্বাচিত হয়েছে, বাকি ভোটার দেখা গেছে যে ভোট কেন্দ্রে শিয়াল কুকুর শুয়ে থাকছে, এভাবে হয়েছে। এতে করে শেখ হাসিনা ক্ষমতায় ছিল ঠিকই, কিন্তু জনগণ ক্ষমতা তাকে দিয়েছে এটা বলার কোনো সুযোগ ছিল না। শেখ হাসিনা ক্ষমতা দখল করার পর থেকে আমাদের প্রতি এবং বিরোধী দলের প্রতি, যারা নাকি শেখ হাসিনার পক্ষের ছিল না, মতামূল্যের মধ্যে ছিল না, তাদের উপর নির্যাতন নিপীড়ন কিন্তু নিত্যদিনের ঘটনা ছিল। জেল জুলুম হুলিয়া এটা তো প্রতিদিনের কাহিনী ছিল। আমরা কিন্তু আমাদের জীবন ছিল কুটের বারান্দা, জেলখানায়, অথবা পালিয়ে থাকা। রাস্তায় আন্দোলন করতাম, আন্দোলন করে ওখান থেকেই কিন্তু চারদিকে ঘেরাও করা হতো, কোনো না কোনোভাবে পালিয়ে যেয়ে আবার আরেক জায়গায় আশ্রয় নিতাম। এভাবে কিন্তু আমাদের জীবন থেকে 15টি বছর 16টি বছর পার হয়ে গেছে। কিন্তু এমন স্বাধীনতা তো আমরা চাইনি। এই দেশটা স্বাধীন হয়েছে দেশ স্বাধীনভাবে চলার জন্য, দেশের মানুষ স্বাধীনভাবে চলার জন্য। কিন্তু আমরা স্বাধীন হয়েছি, কিন্তু স্বাধীনতার ফল আমরা ভোগ করতে পারিনি। এই ধরনের হাসিনার মতো সে এরশাদ সরকারও আমাদের জীবন থেকে 9টি বছর নিয়েছে, শেখ হাসিনাও 16-17টি বছর নিয়ে গেছে। তার মানে আমাদের পুরো রাজনৈতিক জীবনটাই কিন্তু ধ্বংস করে ফেলেছে হাসিনার এই এরশাদ মিলে। তাই এত কিছুর পর সারা দেশের জনগণ যখন একত্রিত হয়ে আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করলো, তখন আমরা একটা নতুনভাবে নতুন দেশের উদ্ভব দেখতে পেলাম। আমরা ধারণা ছিল আমরা একটা ভালোভাবে দেশটাকে নতুনভাবে গড়ব, কিন্তু রাজনৈতিক কিছু নেতা ক্ষমতা লোভে তারা কিন্তু দেশের দিক না তাকিয়ে তারা দেশটাকে ধ্বংস হয়ে যাক এদিকেও ভ্রুক্ষেপ না করে তারা ক্ষমতার পিছনে দৌড়াচ্ছে। কারণ অন্তর্বর্তীকালীন সরকার যে আসছে তাদের কাজ কিন্তু নির্বাচন করে চলে যাওয়া, মানে জনগণ যে ভোট দিতে পারে না, জনগণ 3টা টার্ম ভোট দিতে পারেনি, 16-17 বছর আমরা ভোটের বাইরে আছি। নতুন প্রজন্ম যারা আছে তারা কখনোই ভোট দেয়নি, ভোট কীভাবে দিতে হয় তাও তারা জানে না। এখন কিন্তু মানুষ ভোটের জন্য অপেক্ষায় আছে যে কবে আমরা ভোট দেওয়ার সুযোগ পাব, কবে আমরা গণতন্ত্র ফিরে পাব, এই অপেক্ষা আছে। তাই আমরা যদি ভোটের ব্যবস্থা না করে আমরা ক্ষমতার ব্যবস্থা করতে যাই আগে, তাহলে কিন্তু সে স্বৈরাচারী হাসিনার মতো কাহিনী হতে যাচ্ছে। ভোট দিতে হবে, জনগণের ভোটের অধিকার ফিরে দিতে হবে এবং মানুষের গণতন্ত্র ফিরে দিতে হবে, এটাই কিন্তু বিএনপির মূল মন্ত্র। আমরা যে লড়াই করেছি, আমরা কিন্তু ক্ষমতার জন্য লড়াই করিনি। আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান উনি কিন্তু
ঘোষণা দিয়েছেন, সরাসরি ঘোষণা দিয়েছেন যে আমরা বিএনপি কখনোই ক্ষমতার জন্য লড়াই করছি না। আমরা চাচ্ছি যে জনগণ যেন ভোট দিতে পারে, সে ভোটের অধিকারের জন্য আমরা আন্দোলন করছি। দেশে যে গণতন্ত্র নাই, সাংবাদিকদের যে লেখা আপনারা আছেন, আপনাদের লেখার ক্ষমতা ছিল না, বা আপনারা লিখলেও সেটা ছাপা হতো না বা প্রচার করা হতো না। আপনাদের যেমন স্বাধীনতা ছিল না, রাস্তাঘাটে একটা ভিক্ষুক যে ভিক্ষা করে তার টাকাটা ঘরে নিয়ে যাবে, সেই স্বাধীনতা তো তার ছিল না। দেখা যেত টাকা নিয়ে যাওয়ার সময় ভিক্ষার যে টাকাটা সেটাও পর্যন্ত রাস্তায় ছিনতাই হয়ে যেত। ছাত্রলীগ যুবলীগের নামে যারা ছিল দেশে তারা এগুলো ছিনতাই করে নিয়ে যেত। তো এখান থেকে আমরা একটা স্বাভাবিক অবস্থার দিকে এগিয়ে যাচ্ছি। এখন আমাদের সকলের উচিত এই ক্ষমতার লোভ থেকে সরে যে আমরা নির্বাচনের মাধ্যমে আমরা ভোটের দিকে এগিয়ে যাই। কারণ জনগণ যাদেরকে ভোট দেবে তারাই নির্বাচিত হবে। আমরা এগুলো নিয়ে যদি কালক্ষেপণ করি, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করতে থাকি, তাহলে কিন্তু যে শক্তি দেশ থেকে পালিয়ে গেছিল, সে আওয়ামী শক্তি, যে ওদের যে দূষররা, ফ্যাসিবাদের যে দূষররা এখনও কিন্তু দেশে অবস্থান করছে। কিছু সংখ্যক তো পালিয়ে গেছে, হয়তো 2-3% হতে পারে, তাও হবে না। তো তাদের সবাই কিন্তু দেশে রয়ে গেছে, কোনো না কোনোভাবে কারো না কারো উপর ভর করে চলছে। এবং অনেক দল তাদেরকে কাছে টেনে নিয়ে নিজের ক্ষমতা বৃদ্ধি করার চেষ্টা করছে, ক্ষমতায় আসার চেষ্টা করছে। মানে ক্ষমতা আসার জন্য নিজের সর্বস্ব বিকে দিয়ে, দেশটাকে বিকে দিয়ে নিজেকে ক্ষমতায় আসতে হবে, এই চিন্তার মধ্যে সবাই পড়ে গেছে। আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে। অনেক রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, অনেক মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা যেন বলুণ্ঠিত না হয়, এই স্বাধীনতার জন্য নষ্ট না হয়ে যায়, তাই আমরা সকলে মিলে একসাথে কাজ করব, এই মূল মন্ত্রে আমাদেরকে চলা উচিত। নিশ্চয়ই মিস্টার জহিরুল আলম, আপনি শুনছিলেন এবং নিশ্চয়ই তিনি অত্যন্ত কতগুলি গুরুত্বপূর্ণ কথা বললেন। সেটি হচ্ছে যে গণমাধ্যমের স্বাধীনতা, লিখলেও সেটি হয়তো বা প্রথমত লেখা যেত না, লেখা হলেও সেটি প্রকাশিত হতো না। একটি গুরুত্বপূর্ণ কথা বললেন, সেটি ভিক্ষুকের ভিক্ষার টাকাও কিন্তু চিন্তা হয়ে যেত বলে তিনি অভিযোগ করেছেন। তিনি ক্ষমতারা জনতার কথা বলছেন। এখন তিনি একটা ঐক্যবদ্ধ রাজনীতির কথা বললেন, কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলাম 7টি তাদের সমমনা দল, তারা জুলাই সনদের আইনি রূপের কথা বলছেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলছেন, জাতীয় পার্টিচ্যুত দলের কার্যক্রম নিষিদ্ধ করার মতো নানা বিষয়ে তারা কিন্তু উত্থাপন করে এখন তারা রাজপথে আছেন, আন্দোলনের পথে আছেন। তো সে অবস্থায় যেটি ঢাকা জেলা বিএনপির সভাপতি জনাব খন্দকার আবু আশফাক বললেন যে আসলে এই সময় কিন্তু আমাদের এটি করবার খুব বেশি যে দরকার আছে কিনা আমরা জানি না। আমরা ক্ষমতা নয়, আমরা জনতার কাছে যেতে চাই। আপনি কীভাবে দেখছেন? আসলে আমরা যে ঐতিহাসিক সুযোগটা পেয়েছি 2024-এর 5ই আগস্টের পরে, সেই সুযোগটাকে কার্যকরভাবে কাজে লাগানোর যে চেষ্টা, সেটা আমার মনে হয় যে কোথাও না কোথাও বাধাগ্রস্ত হচ্ছে। বাধাগ্রস্ত হচ্ছে এই কারণে যে আপনার জাতীয় ঐকমত্য কমিশন সবগুলো রাজনৈতিক দলকে নিয়ে, যারা মানে ফ্যাসিস্ট শক্তি এবং তাদের যারা সহচর, তাদেরকে বাদ দিয়ে বাকি সকল রাজনৈতিক দলকে নিয়ে একটা ঐকমত্য কমিশনের দীর্ঘ মানে কার্যক্রম আমরা লক্ষ্য করেছি। সেটা কিন্তু চলমান আছে। সেই অবস্থাতে সব গোটা জাতি কিন্তু অপেক্ষা করছিল যে একটা সুষ্ঠু রাজনৈতিক সমাধানের দিকে দেশ অগ্রসর হবে, একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতার একটা শান্তিপূর্ণ পালাবদল হবে। এই নিশ্চয়তাটার জন্যই তো এত কার্যক্রম, এই ঐকমত্য কমিশনের কার্যক্রম, সকল দলের মধ্যে কথাবার্তা হচ্ছে। কিন্তু 1-1.5 বছরের মাথাতে এসেই রাজনৈতিক দলগুলোর মধ্যে এত অস্থিরতা, নির্বাচনকে ঘিরে এত অনিশ্চয়তার কথা কেন উঠবে? এটা একটা বড় প্রশ্ন। নির্বাচন নিয়ে বিএনপির মধ্যে যথেষ্ট তাড়াহুড়া ছিল, তারা বারবার নির্বাচনের দাবি করেছে। তত্ত্বাবধায়ক আমাদের ইন্টারিম গভর্নমেন্ট নির্বাচন কেন তড়িঘড়ি দিচ্ছে না, সেটা নিয়ে তাদের উপরে অনেক প্রেশার ছিল এবং তাদের সমালোচনাও হয়েছে বিস্তর, যে তারা বোধহয় ইচ্ছাকৃতভাবে বিলম্ব করছে। কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে তত্ত্বাবধায়ক বা ইন্টারিম গভর্নমেন্ট যে মানে রাজনৈতিক সমাধানের দিকে যেতে চাইছে, সেটা কিন্তু তাদের একক ইচ্ছার উপরে নির্ভর করছে না।
এই যে আপনার অভ্যুত্থানের সঙ্গে যেসব শক্তি, যেসব রাজনৈতিক শক্তি জড়িত, প্রত্যেকে কি আপনার একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্য দিয়ে কিন্তু এই সরকারকে কিন্তু কাজ করতে হচ্ছে। এই বাস্তবতা মাথায় রাখতে হবে। আমরা কিন্তু একতরফাভাবে শুধু প্রফেসর ইউনূসের গভর্নমেন্টের সমালোচনা করলে হবে না। ওনারা এখন বিএনপি নির্বাচন চাইছে বা সবাই নির্বাচনের কথা বলছে, তাহলে নির্বাচনের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেটাও একটা ঘোষণা আছে। তাহলে সন্দেহ কোথায়, অনিশ্চয়তাটা কোথায়? এবং ঠিক সেই সময় আপনি যে এই প্রসঙ্গগুলো তুলেছেন, যে জামাত সহ সমমনা ইসলামী দলগুলো তারা সবাই মিলে মিলিতভাবে যে বিষয়গুলো তুলেছেন, এগুলো নিয়ে রাস্তার আন্দোলনের কতখানি প্রয়োজন আছে সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। আপনি যেই সমস্যার সমাধান হতে পারে আলোচনার টেবিলে, যেহেতু আপনারা সবাই অভ্যুত্থানের শক্তি, আপনারা সবাই ফ্যাসিস্ট বিদায় করেছেন ঐক্যবদ্ধভাবে, এবং জনগণের এই বিজয়কে সেলিব্রেট করার কথা ঐক্যবদ্ধভাবে, এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদল হওয়ার কথা, এখানে কেন মতভেদ হচ্ছে, এখানে কেন বিভক্তি হচ্ছে? মূল প্রশ্ন আমার কাছে যেটা, সেটি হচ্ছে আসলে এখন ফ্যাসিস্ট শক্তির বিদায়ের পরে যারা স্টেক হোল্ডার আছে, ইনক্লুডিং বিএনপি, জামাত, এনসিপি বা খেলাফত, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, হোয়াটএভার, প্রত্যেকেই বা বাম রাজনৈতিক দলগুলো প্রত্যেকেই এখন তাদের নিজ নিজ ক্ষমতার একটা অংশীদারিত্ব নিশ্চিত করতে চাইছে। এই ক্ষমতার অংশীদারিত্ব নিশ্চিত করা তো টেবিলে করার কথা নয়। টেবিলে শুধুমাত্র হবে জাতীয় যে সনদ, যেটা জুলাই সনদ, সেটার ব্যাপারে আপনারা একমত হচ্ছেন না কেন? এখনও হতে পারেন নাই কেন? এখন আবার ধরেন যে আইনি এটার মানে লিগালি বাইন্ডিং করার কথা বলা হচ্ছে, কিন্তু নির্বাচনের মাধ্যমেই তো এই সমস্যার সমাধান হওয়া উচিত ছিল বা উচিত। সেখানে এই দাবিগুলো কেন উঠছে? সন্দেহ এটা, অনিশ্চয়তা এটা, যে সকল পক্ষই মনে করছে যে নির্বাচন হলে তাদের নির্বাচনে তাদের অংশীদারিত্বটা বা ভোটের মাধ্যমে তাদের অংশীদারিত্ব কতটা নিশ্চিতভাবে তারা মানে পাবেন, ক্ষমতার কতখানি শরিক বা অংশীদারিত্ব তারা পাবেন, এটা নিয়ে আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলো এখনো নিশ্চিত নয়। হয়তো বিএনপি ভাবছে যে তারাই তো সবচেয়ে জনপ্রিয় দল। আমার ভাই বলছিলেন যে বিএনপি মানে ক্ষমতার লোভ করছে না বা ক্ষমতায় যাওয়ার জন্য করছে না, জনগণের ভোটের অধিকারের জন্য করছে। নিশ্চয়ই এটা রাজনৈতিকভাবে এই কথা সত্য, কিন্তু একই সঙ্গে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাওয়াই কিন্তু তাদের লক্ষ্য এবং অন্যান্য দলগুলোর লক্ষ্য। এখন বিএনপি যদি ভেবে থাকে যে হ্যাঁ নির্বাচন করলে তো তারাই জয়ী হবে, সেক্ষেত্রে অন্য দলগুলো কিন্তু তাদের অংশীদারিত্ব, তাদের ক্ষমতার ভাগ তারা কতখানি পাবে এটা নিয়ে তাদের মনের মধ্যে সন্দেহ আছে। এবং এই সন্দেহ থেকেই পিআর পদ্ধতির উপরে অনেক বেশি জোর দেওয়া হচ্ছে। মানে সেটা কতখানি বাস্তবসম্মত পিআর পদ্ধতির কথা যেটা বলছিলেন? পিআর পদ্ধতি তো বাস্তবসম্মত ঠিক এই মুহূর্তে, এটার প্রজ এন্ড কনস আছে, এটার ভালো এবং মন্দ দুই দিকই আছে। কিন্তু একটা নভিস রাজনৈতিক উত্তরণের ক্ষেত্রে বাংলাদেশের বর্তমানে যে অবস্থা, সেটা তো একেবারে প্রাথমিক পর্যায়ে। একটা দীর্ঘ স্বৈর শাসনের পরে, একটা দীর্ঘ একনায়কতান্ত্রিক শাসনের পরে, 16-17 বছর পরে এসে আপনি বিরাট র্যাডিক্যাল রাজনৈতিক স্পেকট্রামে পরিবর্তন চলে আসবে, সব কিছু ওভারনাইট, এটা আমার মনে হয় খুব উচ্চাভিলাষী। পিআর পদ্ধতিকে আমরা সরাসরি একেবারে ডিসকার্ড করে দিতে চাই না, কিন্তু এখন যেভাবে ধরেন যেসব কারা পিআর পদ্ধতি চাইছে, আপনি খেয়াল করে দেখেন যাদের খুব আপনার রিমার্কেবল বা খুবই দৃশ্যমান কোনো রাজনৈতিক এবং নির্বাচনী বিজয়ের ইতিহাস নাই, জামাত ইসলামী খুবই মানে ধরেন সুষ্ঠু নির্বাচন, যদি এর মধ্যে তো তিনটা নির্বাচন তো একেবারেই মানে নির্বাচন নয়, কিন্তু এর আগেও জামাত ইসলামী ধরেন নির্বাচনী সাফল্য খুব একটা রিমার্কেবল নয়। এনসিপি একেবারে মানে ক্ষুদে দল, তারা মাত্র জন্মগ্রহণ করছে, অন্যান্য রাজনৈতিক দলেরও খুব একটা অবস্থান নাই। এখানে যদি আওয়ামী লীগকে, জাতীয় পার্টিকে যদি আপনি ডিসকার্ড করেন, তাহলে তাদের তো নির্বাচনের মাধ্যমে সংসদে ক্ষমতার মানে অংশীদারিত্ব পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে, কিন্তু অভ্যুত্থান তো করেছে সবাই মিলে, কাজেই তাদেরকে একটা পাওয়ার শেয়ার পেতে হবে। সেই কারণেই পিআর পদ্ধতির একটা অতিরিক্ত এমফাসিস করা হচ্ছে। যদি আপনি পিআর পদ্ধতির মাধ্যমে যান, তাহলে আপনাকে একটা পাওয়ার শেয়ারিং করতে হবে। এটা শুনতে হয়তো খুবই রূঢ় শোনাচ্ছে, বা জনগণের ভোটের উপরে মানে কি বলবো যে এক ধরনের সন্দেহ বা এক ধরনের মানে কি বলবো যে একটা অনিশ্চয়তার কথা বলা হচ্ছে যে ভোটের মাধ্যমে কি তাহলে কিছু হবে না? হবে, কিন্তু একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার মাধ্যমে কিছু একটা হবে বলে বিভিন্ন মহলে কিন্তু আলোচনা হচ্ছে যে আগামী নির্বাচনটি কেমন হবে যদি
সমঝোতা হয় তাহলে টাইম মতো নির্বাচন হবে, কোনো অসুবিধা নেই। আর যদি তা না হয় তাহলে আপনার সন্দেহ তৈরি হচ্ছে যে তাহলে হয়তো নির্বাচন সময় মতো নাও হতে পারে। কারণ দলগুলো যারা ধরেন বিএনপি খুব আগ্রহ নিয়ে নির্বাচন অপেক্ষা করছে, কিন্তু অন্য দলগুলো কিন্তু যে কোনো সময় রাস্তার আন্দোলন করে কিন্তু আপনাকে ডিসরাপ্ট করে দিতে পারে। এবং শুধু রাজনৈতিক দল কেন, যে কোনো শক্তি, একটা ছাত্ররা, একটা পলিটেকনিক ইনস্টিটিউট, একটা কলেজ, একটা মাদ্রাসা, যে কেউ কিন্তু রাস্তার মধ্যে বসে কিন্তু এখন এই সরকারকে ডিসরাপ্ট করে দিতে পারে। সুতরাং প্রত্যেকের মধ্যে কিন্তু একটা এম্পাওয়ারমেন্ট তৈরি হয়েছে। এই এম্পাওয়ারমেন্ট থেকেই সারা মনে করে যে আমার দাবি যদি আদায় না হয়, আমি যদি আমার ডিউ পাওয়ার শেয়ার যদি না পাই, তাহলে আমি যে কোনো সময় আমি কিন্তু আপনাকে অস্থির করে দিতে পারি, সেই সামর্থ্য আমার আছে। সুতরাং আমার ধারণা যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে এক ধরনের সমঝোতা, ডিসকাশন, নেগোসিয়েশন, সেগুলোর একটা প্রয়োজন আছে যদি আমরা শান্তিপূর্ণ এবং মানে কি বলবো যে একটা সময় মতো নির্বাচন চাই। আর যদি তা না হয় তাহলে কিন্তু নির্বাচন বিলম্বিত হতে পারে, এই আশঙ্কা কিন্তু রয়েছে। জি, বলছিল নির্বাচন বিলম্বিত হওয়ার আশঙ্কার কথা বলছে এবং বারবার বলার চেষ্টা করলেন যে পিআর পদ্ধতিতে তিনিও কিন্তু বললেন এখন যে অবস্থা, একটা নবিশ অবস্থায় আমরা রয়েছি, এই অবস্থায় পিআর পদ্ধতির কতটা গ্রহণযোগ্য সেটিও কিন্তু তিনি প্রশ্ন তুললেন। আপনি পিআর পদ্ধতি নিয়ে আপনার বিশ্লেষণ কি? একই সাথে যে নির্বাচন বিলম্বিত হওয়ার যে শঙ্কা প্রকাশ করছেন জনাব জাহিরুল আলম, আপনার বিশ্লেষণ কি? হ্যাঁ, জহির আলম ভাই খুব সুন্দরভাবে বক্তব্য উপস্থাপনা করেছেন যে পিআর পদ্ধতি পৃথিবীর উন্নয়নশীল দেশগুলিতে ছিল, অনেক দেশ আবার এই পদ্ধতি করে আবার বন্ধও করে দিয়েছে, এখানেও অনেক ঘাপলা দেখা দিয়েছে। তবে যে কথাটি মূলত বলে গেলেন যে একটি দেশ স্বৈরাচারের হাত থেকে মুক্ত হওয়ার পর রাতারাতি একটা র্যাডিক্যাল চেঞ্জ হয়ে যাবে, এটা কিন্তু আমাদের এই দেশের আবহাওয়ার সাথে এটা যায় না। কারণ আমাদেরকে একটা সিস্টেমে আসতে হইলে এটাকে সিস্টেমটা গ্রো আপ করতে হবে, সময় দিতে হবে। আপনি একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই যদি তার কাছে আপনি হাঁটা আশা করেন বা তার কাছে সেই স্কুলে চলে যাবে আশা করেন, তাইলে কিন্তু ঠিক হবে না। তাকে ভূমিষ্ঠ হওয়ার পর তাকে লালন পালন করতে হবে, বড় করতে হবে, ফিডার খাওয়াতে হবে, একটা পর্যায়ে এসে সেই স্কুলে যাবে, কলেজে যাবে বা ইউনিভার্সিটি যাবে বা আমাদের মতো টক শোতে আসবে। এর জন্য কিন্তু একটা দীর্ঘ সময়ের প্রয়োজন। সবই সম্ভব, কিন্তু সময়টা ফ্যাক্টর। কারণ রাতারাতি এই জিনিসগুলো কিন্তু সম্ভব না। আর আমাদের দেশের যে জনগণ এই পিআর পদ্ধতিটা কি, এটি তো তারা এখনো জানে না। আপনার ফেব্রুয়ারিতে যে নির্বাচন ঘোষণা করা হয়েছে, তাই একটা দীর্ঘ সময় পর নির্বাচন ঘোষণা হয়েছে, জাতি একটা স্বস্তিতে ছিল বা আছে এখনো যে একটা নির্বাচন হতে যাচ্ছে, এবং নির্বাচনের হাওয়া কিন্তু জনগণের মধ্যে অলরেডি বহমান আছে। কিন্তু পিআর পদ্ধতি বা এই পদ্ধতি ওই পদ্ধতি যদি বলতে যায় তাহলে জনগণ তো অবাক হবে যে পিআরটা আবার কি। কারণ আমাদের দেশের 95% লোক এখনো জানেন না যে পিআর পদ্ধতিটা কি। কিন্তু এটা যদি আমাদের দেশের জনগণ এখনো জানে, আমি ভোট কেন্দ্রে যাব, আমার হাতে কালি দেওয়া হবে, আমি ভোটটা দিব। বিগত দিনে তো কালি দেওয়া হতো না, খালি ভোট সিল মারতেই থাকতো, হাত ব্যথা হয়ে যেত। এখন সে শান্তিতে একটা ভোট দিয়ে বেরোয় আসবে, কালিটা মাকে বাইরে এসে দেখবো যে আমি প্রথম ভোটটা দিলাম, বা নতুন প্রজন্ম যারা আমি প্রথম ভোটটা দিলাম, বা যারা বয়োজ্যেষ্ঠ আছে তারা স্বস্তিতে ফিরবো যে আল্লাহর অশেষ রহমতে আমরা ভোটটা দেওয়ার সুযোগ অধিকারটা পেলাম। তাই সেটাকে যদি বিলম্বিত করা হয় তাহলে কিন্তু একটা অনিশ্চয়তা হতেই পারে। আর এই অনিশ্চয়তাটা কিন্তু দেশের জন্য একটা ক্ষতিকর। কারণ এই অনিশ্চয়তার মধ্য দিয়ে যে ফ্যাসিস্টরা পালিয়ে গেছিলো, তারা কারো না কারো উপর ভর করে তারা কিন্তু আবার রাস্তায় নামার চেষ্টা করবে। এখনই কিন্তু দেখা যাচ্ছে কোথাও কোথাও কিন্তু খণ্ড খণ্ড মিছিল হচ্ছে। কারণ এখন প্রশাসনে যারা আছে তারাও কিন্তু এতটা দক্ষ না, রাষ্ট্র চালানোর জন্য এতটা দক্ষ না। তারা এই ঠিক মতো যে চালাতে পারছে সেটাও বলার কোনো সুযোগ নেই। কারণ এই এত বড় একটা দেশ, এই কয়টা উপদেষ্টা মিলে কিন্তু চালানো সম্ভব না। যদিও তারা রাজনীতিবিদ হতেন, তারা যদি আগে অভ্যস্ত হতেন তাহলে কিছুটা হয়তো পারতেন, কিন্তু পুরোপুরি পারতেন না। আর তারা যেহেতু অভ্যস্ত না, তারা যদি এ ব্যাপারে ট্রেন্ড না, তারা কিন্তু এটা সামাল দিতে পারছেন না।
আপনি দেখেন যে চুরি ডাকাতি বৃদ্ধি পাচ্ছে, ছিনতাই বৃদ্ধি পাচ্ছে, মায়ের কুলে শিশু ধর্ষণ হচ্ছে, অনবরত কিন্তু ক্রাইম বেড়েই যাচ্ছে। এর জন্য একটি নির্বাচিত সরকার দরকার। এই নির্বাচিত সরকারটা, আমরা তো জনগণের উপরে আস্থাশীল, এই জনগণকে নিয়েই তো আমরা হাসিনাকে সরাতে সার্থক হয়েছি। এই জনগণকে আমরা ভোট দেওয়ার সুযোগ দিই। আমরা বিএনপি কখনো কিন্তু বলিনি আমাদেরকে জয়ী করতে হবে, আমাদেরকে ক্ষমতায় আনতে হবে। আমরা বলেছি যে বিএনপিকে, জনগণকে ভোট দেওয়ার সুযোগ দিতে হবে। জনগণ বিচার করবে যে কাদের ক্ষমতায় আসা উচিত, কারা আসলে দেশটা ভালো চালাতে পারবে। এই ভারটা জনগণের উপরে ছেড়ে দিই, জনগণ ভোট দিয়ে নির্বাচিত করুক। এই নির্বাচিত সরকারকে আমরা দেশটা পরিচালনা করার সুযোগ দিই। কারণ এর আগে কিন্তু একটা ট্রেন্ড ছিল যে 5 বছর পর পর একটা ক্ষমতার একটা চেঞ্জ হতো। তখন কিন্তু একটা জবাবদিহিতার একটা জায়গা ছিল যে আগামী 5 বছর পর আমি থাকবো না, আরেকটা সরকার আসবে, তখন কিন্তু আমাকে বিচার হবে। কিন্তু আওয়ামী লীগের এই 15-16 বছরে কিন্তু ওই ট্রেনটা থেকে আমরা দূরে সরে গেছিলাম, যে আমাদের ক্ষমতা, তারা কিন্তু 41 সাল পর্যন্ত ক্ষমতা তারা ডিক্লারি দিয়ে ফেলছিল। এতে করে তারা, তাদের জনগণের কাছে কোনো জবাবদিহিতা ছিল না, জনগণের কাছে কোনো দায়বদ্ধতা মনে করছেন যে বিএনপি শুধুমাত্র ভোট চায়, ভোটের মধ্যে যদি ক্ষমতায় জনগণ আনে তাহলে সরকার, যদি বিএনপিকে না আনে অন্য কাউকে আনবে, তারা আসবে। আমরা আলোচনায় ফিরবো। আমি শুধু দু একটা বিষয়টা তুলে রাখি মিস্টার জহিরুল্লাহ আপনার কাছে। যদি খণ্ড খণ্ড যে মিছিল, যেটি একটু কিছুটা হলেও কিন্তু একটা আতঙ্কিত মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে, এবং যেটি বললো যে কারো ঘাড়ের উপর ভর করে আওয়ামী লীগ ফিরে আসে কিনা, সেটি কিন্তু একটা আলোচনায় তুলেছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি জনাব খন্দকার আবু আশফাক, তিনি তুলেছেন। আমরা ডাকসুর সাবেক সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না আজকে ডিবেট ফর ডেমোক্রেসির অনুষ্ঠানে অন্তত মানে খুবই কয়েকটি গুরুত্বপূর্ণ রিমার্কেবল কথা বলেছেন, এই কারো উপর ভর করে আওয়ামী লীগ ফিরে আসছে কিনা সে আলোচনা আমরা ফিরবো। প্রিয় দর্শক, ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও আমাদের দুজন অতিথি ঢাকা জেলা বিএনপির সভাপতি জনাব খন্দকার আবু আশফাক ও সিনিয়র সাংবাদিক জনাব জহিরুল আলমকে নিয়ে আমরা ফিরে আসবো। আমরা ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে আমরা আবারও ফিরে এসেছি। সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলছিলাম। ঢাকা জেলা বিএনপির সভাপতি জনাব খন্দকার আবু আশফাক ও সিনিয়র সাংবাদিক জহিরুল আলম আমাদের সাথে রয়েছেন। আমরা বিরতির পর্বে একটা বিষয় তুলে রেখেছিলাম, সেটি হচ্ছে যে বলছিল যে এই কারো উপর ভর করে আওয়ামী লীগ ক্ষমতায় আসবার যে সংখ্যা, সেই সংখ্যাটা প্রকাশ করেছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি জনাব খন্দকার আবু আশফাক। আমরা আজকে দেখেছি ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদে নাগরিক ঐক্যের সভাপতি ডাক্তার সাবেক বিপি কতগুলি বিষয়ের সংখ্যা প্রকাশ করেছেন। আমি সেই সংখ্যা প্রকাশের আগে তার বক্তব্যটা আপনাদের একটু জানাই, এবং তারপর সেই বিষয়ে যে সংবাদটি পরিবেশিত হয়েছে সেই সংবাদটি আমরা দেখব। জনাব মাহমুদুর রহমান বলেছেন পিআর পদ্ধতি নির্বাচন, জাহির ভাই আপনাকে উদ্দেশ্য করে বলছি, পিআর পদ্ধতি নির্বাচন বর্তমান প্রেক্ষাপটে বাস্তবসম্মত নয়। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জাতীয় পার্টির মাধ্যমে নৌকা নাঙ্গলে উঠে পতিত আওয়ামী লীগকে ফিরে আসার সম্ভাবনা তৈরি করতে পারে। বর্তমান প্রেক্ষাপটে জাতীয় পার্টি আওয়ামী লীগের লেজ নয়, জাতীয় পার্টি আওয়ামী লীগের মাথা। এটি আজকে মাহমুদুর রহমান মান্না তার ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত অনুষ্ঠানে বলেছেন। আমি সেই আলোচনায় আপনার সাথে যুক্ত হব, তবে তার আগে আমরা এটিএন বাংলায় প্রচারিত এই বিষয়ে যে সংবাদটি, যেটি মাহমুদুর রহমান মান্না ডিবেট ফর ডেমোক্রেসি অনুষ্ঠানে বলেছেন, সেটি দেখে আমরা মিস্টার জহিরুল আলমের কাছে যাব। সংবাদটি পরিবেশিত হচ্ছে। সামনের দিনগুলিতে রাজনৈতিক টানাপোড়েন জাতীয় নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল, রাজনৈতিক জোট, এমনকি বিএনপির অভ্যন্তরীণ গ্রুপিংও পাল্টে দিতে পারে ভোটের হিসেব নিকেশ। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ আশাবাদ জানান, আগামী জাতীয় নির্বাচনে অপশাসনের নয়, ক্ষমতার পালাবদল হোক, এটাই দেশবাসীর প্রত্যাশা। মিজান শাহজাহানের রিপোর্ট। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব নিয়ে ছায়া সংসদ বিতর্কে অংশ নেয় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। যারা আমরা নতুন ভোটার হয়েছে, আমাদের একটা ফ্লোটিং ভোট অনেক বড় একটা ভূমিকা পালন করে। আগামী জাতীয় নির্বাচনে বিএনপির কেউ জিতবে না। বিতর্কের মূল্যায়ন পর্বে নাগরিক ঐক্যের আহ্বায়ক ও ডাকসুর সাবেক বিপি মাহমুদুর রহমান মান্না বলেন, গণভোট ছাড়া জুলাই সনদ বাস্তবায়নে আর কোনো উপায় নেই। আমাদেরকে যথাযোগ্য মর্যাদার মাধ্যমে যদি
এই কোনো রাজনৈতিক দল মর্যাদার আসনে না বসায়, তাহলে কিন্তু যে আগামী 5 মাস বাকি আছে, এই 5 মাসের মধ্যে কিন্তু ভোটের রাজনীতিতে অনেক পথ পরিবর্তন হয়ে যেতে পারে। যারা ক্ষমতা যাবার জন্য চেষ্টা করছেন, যারা ভোট পাওয়ার চেষ্টা করছেন, সেই ভোটের জায়গা থেকে মানুষ কিন্তু তাদের মুখ ফিরিয়ে নিতে পারেন। ছায়া সংসদের স্পিকার হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, রাজনৈতিক সমঝোতার আভাস পাওয়া যাচ্ছে, হয়তো দ্রুতই তা দৃশ্যমান হবে। 5 মাসে আরও কিছু কিছু ফ্যাক্টর তো হবে, যুক্ত হবে, ইভেন্ট হবে, ঘটনা ঘটবে, সেই ঘটনাও জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে। এমন হতেই পারে ওই এলাকায় যারা বিএনপির ক্যান্ডিডেট ছিলেন, যেখানে যেখানে তারা বেশি ভোট পেয়েছে, ওই 2টা 3টা 4টা 10টা লোক মাস্তান রীতিমতো দলের কথাই শোনেনি। এমন হতে পারে ওই এলাকাতে বিএনপি একজনের বদলে 3 জন দাঁড়িয়ে গেছে, মানেনি দলের কথা। অনেক ফ্যাক্টর হতে পারে। মাহমুদুর রহমান মান্নার মতে, যুক্তরাষ্ট্রে জাতিসংঘ অধিবেশন চলাকালে বিএনপি জামাতের সমঝোতা হবে কিনা সেটা অনিশ্চিত। আর হাসান আহমেদ চৌধুরী কিরণ সুশাসন প্রতিষ্ঠার তাগিদ দিয়ে বলেন, জাতীয় নির্বাচনে অপশাসনের পালাবদল নয়, গণতন্ত্রের সূচনাই সবার কাম্য। কাঙ্ক্ষিত সময়ের মধ্যে আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে যাতে অনুষ্ঠিত হয়, তা না হলে বাংলাদেশে জাতীয় আন্তর্জাতিকভাবে নানা ধরনের শঙ্কা তৈরি হতে পারে। সেই শঙ্কা দূর করবার জন্য ফেব্রুয়ারিতে কাঙ্ক্ষিত সময়ে নির্বাচন হওয়া উচিত। রাজনীতিটা তার যথাযথ পথে যাক, এইটা আমাদের সবারই চেষ্টা করা উচিত। এবং সেজন্য আজকে যারা বিতর্ক করছে, আরও যারা আছেন, সবাইকে আমি চাইবো যে পলিটিক্সের মধ্যে মাথা আরও বেশি দেন। বিতর্কে বিজয়ী হয় সরকারি দল স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। যাক, আমরা সংবাদের মধ্যে ওই অংশটুকু নেই যে অংশটুকুতে বলেছেন যে আওয়ামী লীগ এখন, জাতীয় পার্টি এখন আওয়ামী লীগের লেজ নয়, মাথা। এবং তিনি কিন্তু শঙ্কা প্রকাশ করেছেন, ইতিপূর্বে অন্য একটি অনুষ্ঠানে বলেছেন যে পতিত আওয়ামী সরকার যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয়, তাহলে জাতীয় পার্টির উপর ভর করে তারা কিন্তু বাংলাদেশের রাজনীতি ফিরে আসবার তিনি শঙ্কা প্রকাশ করেছেন। আপনার বিশ্লেষণ? এখানে ধরেন আওয়ামী লীগের পার্টিসিপেশন নিয়ে তো সবারই রিজার্ভেশন আছে, স্ট্রং রিজার্ভেশন, এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে কোনো সম্ভাবনাই আপাতত দেখা যাচ্ছে না এই কামিং ইলেকশনে। সেক্ষেত্রে জাতীয় পার্টির ব্যাপারে তো এখন পর্যন্ত সেরকম কোনো অবস্থান নেই। জাতীয় পার্টি এতে ঠিকই বলেছে, জাতীয় পার্টি যদি নির্বাচন করার সুযোগ পায়, সেক্ষেত্রে আর পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয়, তাহলে এটার সুবিধা যেমন বিএনপি পাইতে পারে, জামাত যেমন পেতে পারে, জাতীয় পার্টি তো পেতে পারে। এখন জাতীয় পার্টি আওয়ামী লীগের যে ভোটগুলো আছে, সেই ভোটটা কোথায় যাবে? আওয়ামী লীগের যারা সমর্থক আছেন, ভোটার আছেন, সেই ভোটটা কে পাবে? এইটা তো একটা মানে কি বলবো যে কমন সেন্স। এই কমন সেন্সের সেই যদি আপনি পিআর পদ্ধতিতে ভোট হয়, সামগ্রিক ভোটের বিবেচনায় যদি আপনি দেখেন, তাহলে জাতীয় পার্টি তো একটা রিমার্কেবল সিট পার্লামেন্টে পেয়ে যাবে। তার মানে এটাই আওয়ামী পুনর্বাসনের একটা রেসিপি। এই পিআর পদ্ধতি আওয়ামী পুনর্বাসনের একটা রেসিপি হতে পারে। সুতরাং এটা বুঝে হোক না বুঝে হোক, যেটা ভাইও বললেন যে এটা এখনকার বাস্তবতায় আসলে বাস্তবসম্মত নয়। এখন যে কথা বলা হচ্ছে, তার মানে কি বাস্তবসম্মত যদি না হয়, কেন এই দাবিটা তোলা হচ্ছে? দাবিটা তোলা হচ্ছে আপনার একটা বার্গেনিং চিপস হিসাবে আমার কাছে মনে হয়। এটা জামাতও জানে, খুব ভালো করে জানে যে এই সময় একেবারে সামগ্রিকভাবে যদি পিআর পদ্ধতিতে ভোট হয়, এটা মানে কি বলবো, মানুষের কাছে এই সিস্টেমটা বুঝতে তো একটা সময় লাগবে। এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য যেটা বলা হচ্ছে আসলেই বাস্তবতা। একটা জিনিস আপনি সম্পূর্ণ একটা নতুন ধারণা বাংলাদেশে আপনি চালু করবেন, সেটার জন্য তো কিছু গ্রাউন্ড ওয়ার্ক লাগবে, যেটা মানুষের কাছে যদি 1 বছর ধরে আপনি পিআরটাকে বুঝাইতে হবে। আপনি পিআর শব্দটাই তো আমরা ইংরেজিতে বলছি, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব, এটাও তো বুঝাইতে গেলে সাধারণ ভোটারদের কাছে জিনিসটা ক্লিয়ার না। তো সুতরাং সব ধরনের অপশনই আপনার ওপেন আছে এই পদ্ধতিতে। আমার কাছে মনে হয় আসলে পিআর পদ্ধতি এই নির্বাচনের জন্য ফেজিবল কোনো আইডিয়া না। যেটা হচ্ছে, যে আলোচনাটা বা যে হইচইটা করা হচ্ছে, সেটা একটা ডেলিবারেট, একটা পরিকল্পিত একটা। মানে আমি একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে করতে চাই। আপনি বলছিলেন যে, বা আমরা যেটা বুঝতে পারছি যে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জাতীয় পার্টির মাধ্যমে হোক বা ছোট কোনো দলের মাধ্যমে হোক আওয়ামী লীগ ফিরে আসতে পারে, কিন্তু যারা পিআর পদ্ধতি চাচ্ছেন ফিরে আসা মানে এটা কনসিকুয়েন্স, ন্যাচারাল কনসিকুয়েন্স। ভোটটা তো তাদের পক্ষে যাবে, যারা সহানুভূতিশীল আওয়ামী লীগের ভোটাররা, যে প্রার্থী বা যে দলের প্রতি, তাদেরকে দিয়ে দিবে। কিন্তু এখন যে বিষয়টি সেটি হচ্ছে, যারা চাচ্ছেন তারাও তো ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছেন, তারাও তো নির্যাতনের শিকার হয়েছেন। জামাত ইসলামের অনেক বড় বড় নেতারা তারা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছেন। তো তারা চাচ্ছেন, তাদের মধ্যে কি এই বিষয়টা তাদের মাথার মধ্যে আসা দরকার আছে কিনা বা বোঝা দরকার আছে কিনা যে আওয়ামী লীগকে যদি এখানে প্রতিষ্ঠিত করা হয়, সেটি কিন্তু আবার
হয়তো এই মুহূর্তে তাদের যে ইডিওলজিক্যাল যে কোর আছেন, যারা থিঙ্ক ট্যাঙ্ক যারা আছেন, জামাত ইসলামী যে থিঙ্ক আছেন, তারা হয়তো এটাকে হয়তো মান্না ভাই যেভাবে বলেছেন এটাকে হয়তো তারা অতটা বাস্তবসম্মতভাবে চিন্তা করেননি। তারা হয়তো ভাবছেন যে হ্যাঁ, সামগ্রিকভাবে হয়তো কোনো আসন কেন্দ্রিক যদি চিন্তা করেন তাহলে হয়তো দেখা যাবে যে জামাতের যে পরিমাণ নির্বাচনী সাফল্য পাওয়ার কথা সেটা হয়তো তারা ততটা পাবেন না। কিন্তু কালেকটিভলি যদি আপনি ভোটার্স হিসাব করেন তাহলে দেখা যাবে যে জামাতের একটা রিমার্কেবল একটা অগ্রগতি হবে, ভোটের একটা সাফল্য আসবে। সেক্ষেত্রে তারা যে আসন যেটা প্রত্যাশা করছেন তার কাছাকাছি তারা চলে যেতে পারবেন। আপনি দেখেন যে ডাকসুতে বা জাকসুতে যে নির্বাচনী ফলাফলটা হয়েছে, অনেকে বলবেন যে এটা জাতীয় নির্বাচনে হয়তো বড় ধরনের কোনো প্রভাব ফেলবে না, কিন্তু তাদের তো যথেষ্ট আশাবাদী করে উঠেছেন তারা। রাজনৈতিক দল হিসেবে সাধারণ নির্বাচনের সাফল্যের ব্যাপারে তারা যথেষ্ট আশাবাদী হয়ে উঠেছেন। এখন এটা পিআর পদ্ধতিতে যদি করা হয় তাহলে যদি ইন্ট্রোডিউস করা হয় তাহলে ডেফিনেটলি তারা কিছু এটার লাভ পাবেন, কিন্তু এটা একটা ব্যবস্থা হিসেবে এটা এখনই বাস্তবায়নযোগ্য কি না, ঠিক এই মুহূর্তে এটা আপনি ইমপ্লিমেন্টেশনে যেতে পারবেন কি না, এটার জন্য যে লজিস্টিক, যে চিন্তাভাবনা, যে ধরনের কি বলবো যে এটাকে ম্যাটেরিয়ালাইজ করার জন্য যে এফোর্ট দরকার, সেটা কি এই অন্তর্বর্তী সরকার কি এখনও সেই প্রস্তুতি? ফেব্রুয়ারি মাসে ইলেকশন, বা যেটা বললেন ফেব্রুয়ারি মাসে ইলেকশন, আপনি এখনই একটা নতুন সিস্টেম ইলেকশন করে রেজাল্ট নিয়ে ঘরে তুলতে পারবেন? সেক্ষেত্রে হয়তো বা আমার ব্যক্তিগতভাবে আমি এটা মনে করছি জামাত খুব ভালো করেই ব্যাপারগুলো জানে, তারা যে বুঝতেছে না তা না, তারা বুঝেও তারা কেন তুলছে, এবং সেই সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলো কেন এর সঙ্গে যুক্ত হচ্ছে, যে কিছু না কিছু রাজনৈতিক ফায়দা এটার থেকে নির্বাচনী ফায়দা কিছুটা আদায় করা যায় কি না। সেক্ষেত্রে যতদিন অভ্যুত্থানের পরে বিএনপি আওয়ামী লীগের পরে সেকেন্ড রাজনৈতিক দল হিসেবে তারাই আগামীতে ক্ষমতায় যাবে, একচ্ছত্র আধিপত্য নিয়ে, ব্রুটাল সংখ্যাগরিষ্ঠ নিয়ে পার্লামেন্টে গিয়ে, তখন তো তারা মার্জিনালাইজ পার্টি। তো মার্জিনালাইজ পার্টির সামনে এই ধরনের একটা আশঙ্কা থেকে তারা চায় যে আগামীতে এমন একটা সংসদ তৈরি হোক যে সংসদে যাতে বিএনপি একচ্ছত্র আধিপত্য নিয়ে ক্ষমতায় যেতে না পারে। এখন আপনি যদি ভোটের হিসাব করেন যে না, নির্বাচনে জনগণ যে ভোট দিবে, তো বর্তমান যে সিস্টেমে ভোট হবে সেই সিস্টেমে হয়তো বা বিএনপি ছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলো মার্জিনালাইজড হওয়ার আশঙ্কা, সম্ভাবনা যাই বলি না কেন সেটা কিন্তু আছে, সেটা কিন্তু আছে নিশ্চয়। আমি খন্দকার আবু আশফাক, এখানে একটা মোটা দাগে যারা মাহমুদুর রহমান মান্না বললেন যে বিএনপি নমিনেশন নিয়ে একটা কথা বললেন, সেখানে যেহেতু একটা বড় দল এই ক্রাইসিস থাকতেই পারে, আপনি কি শঙ্কা করেন কিনা যে যখন নির্বাচনের এই নমিনেশন দেওয়ার সময় হবে, আমরা ইতিমধ্যে কিন্তু জামায়াত ইসলামের কৌশল, বিশেষ করে ইসলামী ছাত্র শিবির ডাকসু এবং জাকসু নির্বাচনে তারা কিন্তু 5ই আগস্টের পর থেকে তারা কিন্তু কার্যক্রম শুরু করেছিল হলগুলোতে বা তাদের বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে। জামায়াত ইসলাম কিন্তু ইতিমধ্যে 300 আসনের তাদের যে প্রার্থিতা সেটা ঘোষণা করেছে, তারা একদিকে পিআর চাচ্ছে, আরেকদিকে কিন্তু নির্বাচনের প্রস্তুতিও গ্রহণ করছে। কিন্তু বিএনপির যে সংখ্যাটার কথা যারা মাহমুদুর রহমান মান্না বললেন যে কোথাও 3-4 জন দাঁড়িয়ে যায় কি না, সেই সংখ্যা হবার কোনো রকম ভাবে আপনি কোনো প্রেক্ষাপট মনে করেন কিনা? দেখেন, এই ডাকসু, জাকসু বা রাকসু এই নির্বাচনগুলিতে যে ছাত্রদল 5 তারিখের পরে ওখানে যাওয়ার মতো পরিবেশ পেয়েছে, কিন্তু ছাত্র শিবির কিন্তু তারা বিশ্ববিদ্যালয়ের ভিতরেই ছিল, তারা ঠিকমতো লেখাপড়া করেছে, সমস্ত সুযোগ সুবিধা নিয়েছে। তারা কোনো না কোনোভাবে ছাত্রলীগের উপর ভর করে বা ওদের সাথে মিশে বা ওদের কমিটিতে নাম লিখে, এমনও ঘটনা আছে নাম লিখে ওদের সাথে মিশেই তারা তাদের সংগঠনটাকে তারা ধরে রেখেছিল। কিন্তু ছাত্রদল নামধারী যারা বা ছাত্রদল যারা করেছে তারা কিন্তু ক্যাম্পাসে 30 সীমানায় পৌঁছতে পারেনি এই হাসিনা বাহিনীর কারণে, তাদের প্রশাসনের কারণে, এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও তাদের সাথে যুক্ত হয়ে একত্রিত ছাত্রদলকে পুরো সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে বিতাড়িত করেছে। এই কারণে তারা পারেনি। কিন্তু জাতীয় নির্বাচনের ক্ষেত্রে কিন্তু পিকচারটা ডিফারেন্ট, কারণ বিএনপি সারা দেশেই অবস্থান নিয়েছে, তারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, সমস্ত জায়গায় পূর্ণাঙ্গ কমিটি আছে, এবং পুরা দলটাই, বিএনপি দলটাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে পুরো দলটি চলছে। মান্না ভাই যেটা শঙ্কা করেছেন এরা আমি একেবারেই এটাকে আমি গ্রহণ করতে পারছি না, কারণ বিএনপি একটি সুশৃঙ্খল দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে দলটি তিলে তিলে আবার সুসংগঠিত হয়েছে। এই দলে আমাদের দল থেকে যাকে মনোনয়ন দিবে সেই নির্বাচন করবে, আর এর বাইরে কারণ নির্বাচন করার কোনো সুযোগ নেই। যদিও বিচ্ছিন্নভাবে যদি কোথাও 2-1 জন কেউ দাঁড়িয়ে যায়
দল তার বিরুদ্ধে সিদ্ধান্ত নিবে। সুতরাং এই রিস্ক কেউ নিবে না, দল থেকে বহিষ্কার হওয়ার মতো রিস্ক কেউই নিবে না, কেউ দাঁড়াবে না, এটা আপনি নিশ্চিত থাকেন। দল থেকে যাকে মনোনয়ন দিবে সেই দাঁড়াবে, এর বাইরে কোনো দাঁড়ানোর সুযোগ নেই। আপনার এলাকার কি অবস্থা? আমার এলাকা মার্শাল্লাহ, তো আমি তো কাজ করে যাচ্ছি। এখন এই নির্বাচিত প্রতিনিধিরা কিন্তু মানুষের কপালে আল্লাহ লিখে দেয়, মানে আল্লাহ যদি কপালে লিখে দিয়ে থাকে, আমার এলাকার জনগণ যদি আমাকে ভালোবাসে, আমাকে ভোট দেয়, বা দল যদি আমাকে মনোনয়ন করে, প্রথম তো দল মনোনয়ন করতে হবে, দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং এলাকার জনগণ যদি আমাকে ভালোবেসে আমাকে নির্বাচিত করে, তাহলে তো আল্লাহর রহমতে পার্লামেন্টে যাওয়ার সুযোগ হবে। যেমন আমি 2টা নির্বাচনে কিন্তু অলরেডি অংশগ্রহণ করেছি আওয়ামী লীগের সময়, 2009 সালে এবং 2014 সালে উপজেলায় নির্বাচন করেছি। সেখানে কিন্তু এই জনগণ, আমার এই জনগণের ভোটেই কিন্তু আওয়ামী লীগের প্রার্থীর প্রায় ডবল ভোট পেয়ে আমি নির্বাচিত হয়েছি। ওই সময় যদি আমাকে এই প্রতিকূল অবস্থার মধ্যে যদি আমাকে নির্বাচিত করতে পারে, এখন তো ভালো সময়, এত দুঃসময় যদি আমাকে নির্বাচিত করতে পারে, এখন তো ভালো সময়। এখন তো জনগণের সাথে আরও বেশি মিশার সুযোগ পেয়েছি, জনগণের দ্বারে দ্বারে পৌঁছার সুযোগ পেয়েছি। তবে আমার বিশ্বাস আমার এলাকার লোক আমাকে ভালোবাসে এবং ভালোবাসার মূল্য দিবে। আপনি চ্যালেঞ্জ কোথায় মনে করেন? আমি একজন প্রার্থী হিসেবেই, যদি আপনি প্রার্থিতা নিশ্চয়ই চাবেন, অন্য প্রার্থীদের উদ্দেশ্য বলছি, কোথায় কোথায় চ্যালেঞ্জ মনে করেন আপনি? আমি বেসিক্যালি আসলে চ্যালেঞ্জ তেমন একটা আছে বলে আমি মনে করছি না। তবে যারাই ইলেকশন করুক, প্রত্যেকে তো জয় হওয়ার চিন্তা করেই ইলেকশন করে, বা জয় হবে সেটা মাথায় না হোক, অন্তত মুখে বলার চেষ্টা করে তো চেষ্টা করে। সেক্ষেত্রে আমাদের এলাকা যে সিনারি, সেখানে কিন্তু সেখানে তো অনেক বিত্তশালীদের বসবাস। বিত্তশালী যারা ছিলেন তারা কিন্তু, আমি নবাবগঞ্জের আসনের কথা বলছি, আপনি যে আসন থেকে, এটা নবাবগঞ্জ, আগে 2টি আসন ছিল, এখন 1টি আসন হয়েছে। এখানে অনেক বিত্তশালীরা ছিলেন, বিএনপির যারা ছিলেন, ব্যারিস্টার নাজমুল হুদা সাহেব ছিলেন, আমাদের সাবেক মন্ত্রী জনাব আব্দুল মান্নান সাহেব ছিলেন, ওনারা এখন নেই। ওনাদের অবর্তমানে ওনাদের আশীর্বাদ নিয়েই কিন্তু আমি এই এলাকায় অবস্থান নিয়েছি এবং এলাকায় অবস্থান নিয়ে এলাকার জনগণের সাথে সম্পৃক্ত হয়েছি। আবার আওয়ামী লীগে যারা ছিলেন অনেক বড় বড় লুটেরা, তারা কিন্তু দেশ ছেড়ে পালিয়েছে বা জেলে আছে। সুতরাং এখানে খুব বেশি কম্পিটিশন হবে বলে আমি মনে করি না। তারপরেও আমি তো জনগণের সাথে মিশেছিলাম, জনগণের দ্বারগোড়ায় পৌঁছেছি এবং প্রতিনিয়তই আমি সপ্তাহে 4 দিন 5 দিন এলাকায় থাকি এবং জনগণের সাথে সুখে দুঃখে মিলেমিশে থাকি। চাঁদাবাজির কোনো অভিযোগ আছে? আমাদের এলাকায় চাঁদাবাজির অভিযোগ বিশেষ করে বিএনপির বিরুদ্ধে নাই বললেই চলে, তবে বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা তো সব জায়গায় ঘটে, বা অন্যান্য জায়গায় যা হয় তার তুলনায় আমাদের এলাকায় অনেক কম। কারণ আমাদের এলাকায় কোনো ইন্ডাস্ট্রি নেই, মিল ফ্যাক্টরি নেই, কিচ্ছু নেই। তারপরেও ছোটোখাটো যারা নাকি একটু উল্টাপাল্টা করার চেষ্টা করেছে, আমরা অলরেডি কিন্তু 20-22 জনকে বহিষ্কারও করেছি। মানে একটু আমার এলাকার জনগণের উপর নির্যাতন বা জনগণ থেকে বিচ্ছিন্ন কোনো কাজ যেই করতে চায় তারকেই কিন্তু আমরা সাথে সাথে থামিয়ে দিই। যদি না থামতে চায় তাকে আমরা আইনের আওতায় বা দলীয় শৃঙ্খলার আওতায় নিয়ে আসি। যে আসতে না পারে সে বাধ্য বহিষ্কার হয়ে যায়, আর যে যদি সংশোধন হয়ে আসতে পারে সে আবার কোন অবস্থায় ফিরে আসে। কিন্তু দলের বাইরে যাওয়ার কারো কোনো সুযোগ নেই। জি, আমরা আলোচনায় ফিরে। প্রিয় দর্শক, ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আমরা আবারও শেষ বিরতি নিচ্ছি। ঢাকা জেলা বিএনপি সভাপতি খন্দকার আবু আশফাক, সিনিয়র সাংবাদিক জহুরুল আলম, তারা দুজনেই আবারও আমাদের সাথে শেষ বিরতির আলোচনার পরও থাকবেন। একটা ছোট্ট বিরতি নিচ্ছি। ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে শেষ মুহূর্তের আলোচনায় আমরা আবারও ফিরে এসেছি। অতিথি হিসেবে রয়েছেন ঢাকা জেলা বিএনপি সভাপতি জনাব খন্দকার আবু আশফাক, রয়েছেন সিনিয়র সাংবাদিক জহুরুল আলম। আমরা সাম্প্রতিক রাজনীতি নিয়ে আলোচনা করতে একটু ভূ রাজনীতির প্রসঙ্গে আসি। মিস্টার জহুরুল আলম, যেহেতু আপনি
ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন বেশ কয়েকবার এবং ডিপ্লোমেটদের নিয়ে আপনার উঠা বসা আছে। সে কারণে বলতে চাচ্ছি যে 2022 এবং 24-এ শ্রীলঙ্কায় 22-এ যেটি হলো, 24-এ বাংলাদেশে হলো, তার পরবর্তী নেপালের একটা আমরা যে সরকার উৎখাতের যে বিষয়টি সেটা আমরা দেখতে পেলাম। এখন নেপালের পরিস্থিতির পরবর্তীতে ভারতের কথা কিন্তু বারবার আসছে। আমরা দেখতে পাচ্ছি ভারতের দক্ষিণ সুপারস্টার থালাপি বিজয় তিনি নরেন্দ্র মোদীর দল বিজেপিকে ফ্যাসিবাদী এই বিজেপি হিসেবে আখ্যায়িত করেছেন, শত্রুর বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছেন। এখন এই সাবকন্টিনেন্টে জেএনজিরা তরুণরা কিন্তু একটা দারুণভাবে তারা একটা সরকারের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। তো আমাদের প্রথমত হচ্ছে নেপাল থেকে শিক্ষণীয় কি, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আসলে এই জেএনজিদের যে প্রেক্ষাপটটা ভারতের অবস্থাটাকে আপনি কীভাবে দেখেন? না, এখানে তামিলনাড়ুর যে সুপারস্টারের কথা আপনি বললেন, এটাতে একটা অসীম সাহসী একটা স্টেটমেন্ট করেছেন উনি। বিশেষ করে মোদী সরকারের বিরুদ্ধে অনেক আপনার সমালোচনা আছে, কিন্তু এইটা মানে তাকে যে একটা ফ্যাসিস্ট রেজিমের সঙ্গে তুলনা করা, এটা 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 সিগনিফিকেন্সটা অনেক বেশি। কারণ আপনার সেখানে যে তার যে দল টিভিকে, তারা কিন্তু রুলিং পার্টি আছে যে ডিএমকের বিরুদ্ধে তারা যেমন মানে কী বলে যে জোট বেঁধেছে, একই সঙ্গে মোদির বিজেপির বিরুদ্ধেও কিন্তু তাদের একটা বড় ধরনের কিন্তু একটা মুভমেন্ট চলছে। সুতরাং এই হুঁশিয়ারিটার মাধ্যমে আপনি যে কথাটা বললেন যে শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল এর ঢেউ কিন্তু যে কোনো দেশে লাগতে পারে, এবং ভারতে সব ধরনের বাস্তবতা কিন্তু এখন বিদ্যমান। মোদী সরকার সাম্প্রতিক সময়ে তার শাসনকালে যে ধরনের হিন্দুত্ববাদী যে একনায়কতন্ত্র কায়েম করেছে, সেখানে ভারতীয় গণতন্ত্রের কিন্তু একটা সুনাম একসময় ছিল, কিন্তু সেই সুনাম কিন্তু মোদির সময় কিন্তু মারাত্মকভাবে কিন্তু এটা ধ্বংসপ্রাপ্ত। এবং মোদী সাহেবের যে সাবকন্টিনেন্টাল যে পলিসি, প্রতিবেশীদের সঙ্গে যে সম্পর্কের যে নীতি উনি অবলম্বন করেছেন, সেটাও কিন্তু তার দেশে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করার জন্য কিন্তু গত নির্বাচনে কিন্তু মোদী তার প্রত্যাশিত ফলাফল কিন্তু করতে পারেননি। সুতরাং এই ধরনের একটা হুঁশিয়ারির পেছনে নিশ্চয়ই সেখানকার বাস্তবতা বা আমার মনে হয় যে এই আঞ্চলিক দলগুলোর অনুকূলে আছে, এবং এটা বড় দুঃসাহসী এক ধরনের কি বলবো যে ডাক, যে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে তাদের যে সংগ্রাম বা তাদের যে আন্দোলন, সেটা যে কোনো সময় কিন্তু স্ফুরিত হতে পারে, এবং এটা অস্বীকার করার কোনো উপায় নেই। ভারতেও কিন্তু এই ধরনের, মানে পশ্চিমবঙ্গেও কিন্তু এই ধরনের ডাক এসছিল, যদিও সেটা দমন করার চেষ্টা করা হয়েছে, কিন্তু এটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু আমাদের প্রতিবেশী দেশও মানে সাবকন্টিনেন্টের ঢেউ যে কোনো দেশে বিশেষ করে ভারতে তো আমাদের ক্লোজেস্ট নেইবার, এবং এটা কি, এটা একটা অন্যায় এবং অনাচারের একটা শাসনের বিরুদ্ধে মানুষের প্রতিবাদ, একটা কালেকটিভ একটা কি বলবো গ্রিভান্সের একটা এক্সপ্রেশন। সুতরাং এই এক্সপ্রেশন কোনো না কোনো সময় কিন্তু আপনার হবে। একতরফাভাবে জবরদস্তিমূলক শাসন কোনো দেশেই কিন্তু অবারিতভাবে চলতে পারে না, সেটা একটা এন্ড আছেই, সেটা একটা সমাপ্তি আছে। সুতরাং যদি হয় সেটা ইলেকশনের মাধ্যমে হতে পারে, অথবা যে কোনো ধরনের বিক্ষোভের মাধ্যমে সেটা মানে প্রকাশ ঘটতে পারে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। জি, আমরা আবার জাতীয় রাজনীতি ফিরে আসি। মিস্টার আশফাক, আমরা বিগত শাসনামলে আমরা দেখেছি যে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজকেই কিন্তু রাষ্ট্র মনে করতেন, প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো অবস্থা ছিল। তার পরিবারের সদস্যরাই মেয়র বলি, এমপি বলি, মন্ত্রী বলি, প্রায় সব জায়গায় তাদের একটা বিচরণ ছিল। তারা দেশের জনগণকে গোলাম মনে করতেন, ইভেন প্রজাও না। কিন্তু শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের রাজনীতিতে যে রাজা প্রজা গোলাম সব কিছু কিন্তু অবসান ঘটেছে। এখন যে বিষয়টি সামনে দাঁড়াচ্ছে, আগামীতে নিশ্চয়ই নির্বাচন হবে, নির্বাচনের সরকার গঠন হবে, বিএনপির দিকে মনে হচ্ছে যে যেহেতু একটি বড় দল, আওয়ামী লীগ যেহেতু তাদের নির্বাচন করবার সক্ষমতা হারাতে যাচ্ছে বা হারিয়েছে, সে অবস্থায় যে আমরা রাজা বাদশাহ গোলাম প্রজার যে আমরা পরিসমাপ্তি করেছি, বিএনপি ক্ষমতায় আসলে আসলে কি হবে বলে আপনি মনে করেন? যদি ক্ষমতায় আসে জনগণ যদি ভোট দেয়, একই অবস্থা বিরাজ করবে কিনা, এক না একতন্ত্র বিরাজ করবে কিনা? দেখেন, বিএনপির বিগত দিনের শাসন আমল কিন্তু বা দেশ সেবার সুযোগ যতবারই পেয়েছে আপনারা দেখেছেন, এরা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল। এখানে দলের মধ্যে কিন্তু একটা সুশৃঙ্খলতা আছে। এখানে বিশৃঙ্খলভাবে যে কেউ যে কিছু করবে সেই ধরনের কোনো সুযোগ নেই, কারণ বিএনপি কিন্তু জনগণের দল। জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হয়েছে বারবার। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 বার প্রধানমন্ত্রী হয়েছে। আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান সাহেব, উনি যে দলটা গড়েছেন, উনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। জিয়াউর রহমান সাহেব যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তখন কিন্তু দেশটা একটা তলাবিহীন ঝুড়ি ছিল।
সেই তলাবিহীন ঝুড়ি থেকে এই দেশটাকে সে উন্নয়নের শিখরে নিয়ে গেছিলেন। পুরো পৃথিবীর মধ্যে বাংলাদেশ কিন্তু একটা পরিচিতি আসছিল অর্থনীতিতে এবং উন্নয়নের দিক দিয়ে। কিন্তু এই আর্মিদের একদল দুষ্কৃতিকারী আর্মিরা যখন জিয়াউর রহমানকে নিহত করলেন, তার পরবর্তীতে এরশাদ ক্ষমতা আসার পর দেখলেন কি যে আবার লুটপাট, আবার হরিলুট, দেশটা কিন্তু আবার শূন্যতায় পৌঁছে গেছিল। 91-এ যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের ভোটে আবার নির্বাচিত হলেন, তখন কিন্তু আবার উন্নয়নের জোয়ার বসলো। কারণ বিএনপি যতবারই ক্ষমতা এসেছে জনগণের ভোটে, ততবারই কিন্তু বিএনপি দেশটাকে উন্নয়নের শিখরে নিয়ে গেছে এবং জনগণের সেবা করার সুযোগ নিয়েছে। এই শেখ হাসিনা যেমন জনগণকে দাসী মনে করত, কিন্তু বিএনপি কিন্তু জনগণের সেবক হিসেবে কাজ করতে চায়, জনগণ উপরে, সবার উপরে জনগণ। আমাদের জনাব এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনাদের কিন্তু একটাই কথা ছিল যে জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণ যদি আমার সাথে না থাকে, জনগণকে যদি আমরা অবহেলা করি, তাহলে তো শেখ হাসিনার অবস্থা দেখেছেন। সুতরাং বিএনপি কখনোই জনগণের বাইরে যায় না, জনগণের ভোটে নির্বাচিত হয় এবং জনগণের সেবা করার জন্যই বিএনপি ক্ষমতায় আসে। বিএনপি ক্ষমতা আসে না, জনগণ বিএনপিকে ক্ষমতায় আনে এবং যতদিন ক্ষমতা থাকে ততদিন বিএনপিকে জনগণের সেবা করে। ভবিষ্যতে জনগণের সেবক হিসাবে যদি জনগণ নির্বাচিত করে, সেভাবেই আপনারা প্রতিশ্রুতি দিচ্ছেন যে ভবিষ্যৎ রাজনীতিতে যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে একনায়কতন্ত্র, নিজেকে রাষ্ট্র মনে করা, এই ধরনের কোনো কার্যক্রমে বিএনপি নিশ্চয়ই সম্পৃক্ত হবে না বলে আপনি আপনার দলের পক্ষ থেকে আপনি সেটা আশাবাদ ব্যক্ত করছেন। আপনার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। নিশ্চয়ই আমাদের মনে আছে তখন যে সবুজ বিপ্লবের কথা বলি, খাল খননের কথা বলি, দেশে অধিক ফলনের কথা বলি, সবকিছুই কিন্তু তার হাত ধরেই কিন্তু বাংলাদেশ শুরু হয়েছিল। এবং সেটি আপনারা দেখেছেন উনি কৃষকদের সাথে নিয়ে খাল কাটতে নেমে গেছে, ধান খেতে নেমেছে, মানে কৃষকরাই ছিল ওনার বন্ধু। ওনার আদর্শের দল কিন্তু বিএনপি। আমরা কিন্তু ওনারই পরবর্তী প্রজন্ম। আমরা কিন্তু ক্ষমতায় আসলে এই কৃষক, শ্রমিক, জনতা, এরাই কিন্তু আমাদের ভাই বন্ধু হবে। আমাদের কিন্তু কোনো পরিবার নেই, এরাই আমাদের পরিবার। কারণ এদের পিছনে আমরা যে সময়টি দিয়েছি, দলের পিছনে যে আমাদের পুরো জীবনটা দিয়েছি, আমার পরিবারের পিছনে কিন্তু আমি সেই সময়টা দিতে পারিনি। কারণ পরিবার থেকেই কিন্তু আমরা বিচ্ছিন্ন থাকছি। বিশেষ করে শেখ হাসিনার শাসন আমলে আমরা কিন্তু ঘরেই থাকতে পারিনি, বাসায় থাকতে পারিনি, পরিবার থেকে বহু দূরে থেকেছি। সুতরাং এর যে কি যন্ত্রণা, পরিবার থেকে দূরে থাকা যে যন্ত্রণা, জনগণ থেকে দূরে থাকা যে যন্ত্রণা, আমরা কিন্তু খুব ভালোভাবে অনুভব করতে পারি। এই কারণেই আমাদের ওই অনুভব থেকেই আমরা জনগণের সেবক হব, জনগণকে আমরা ভালোবেসে জনগণের সাথে একসাথে মিলেমিশে দেশটাকে উন্নয়নের শিখরে নিয়ে যাব এবং বাংলাদেশ হবে পৃথিবীর বুকে সবচেয়ে উন্নয়নশীল দেশ। এইটাই আমাদের প্রত্যাশা হবে, এইটাই আমাদের চাহিদা হবে। নিশ্চয়ই। আমি শেষ মুহূর্তের অল্প একটা সংক্ষিপ্ত প্রশ্ন, আমরা এখনো মাঝে মাঝে ইউটিউবে বা ফেসবুকে দেখতে পাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সাথে আপনার একটা আলোচনা অনুষ্ঠান আমরা দেখেছি, যে তিনি তার অভিব্যক্তি ব্যক্ত করেছেন বহু বছর আগে। আমি জানি না বছরটি, সেটি আমার মনে নেই, 2006 জনাব তারেক রহমানের সাক্ষাৎকার আপনি নিয়েছিলেন। আমি জানি না তারেক রহমান দেশে আসলে সে সাক্ষাৎকার নেবার সুযোগ আবার আপনি প্রত্যাশা করেন কিনা বা সে সুযোগ তিনি দিবেন কিনা, সেটি নিশ্চয়ই আমরা ভবিষ্যতের অপেক্ষা থাকলাম। আপনি জনাব তারেক রহমানের কাছে, যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশের মানুষ যার দিকে তাকিয়ে আছে, যেহেতু বেগম খালেদা জিয়া শারীরিকভাবে তার অসুস্থতা, আপনি কি প্রত্যাশা করেন তার কাছে? দেখেন, বিএনপি দীর্ঘ এই স্বৈরশাসনের সময় যে সীমাহীন নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, সেটা অবর্ণনীয়। এবং এই স্বৈরাচারী শাসনের রাজনৈতিক দল হিসেবে, একটি প্রধান রাজনৈতিক দল হিসেবে যেভাবে তাদের পরিসর চরমভাবে সীমিত করা হয়েছে, হত্যা, গুম, খুন, মামলা, হামলা হয়েছে, এগুলো সবাই দেখেছে। এবং এই নির্মম রাজনৈতিক ইতিহাস কিন্তু বহুকাল মানুষকে ব্যথিত করবে, কোনো সন্দেহ নাই। কিন্তু আশফাক ভাই যে কথাগুলো বললেন, সেটা এটার দুটো আঙ্গিকে আমরা দেখতে পাই। সেটা হচ্ছে যে বিএনপির মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের কথা আপনি বলেছেন, তারেক রহমান সাহেবও এখন যে বক্তব্য দিচ্ছেন, সেগুলোর মধ্যে আত্ম উপলব্ধির অনেক উপাদান আমরা দেখতে পাই। কিন্তু একই সঙ্গে
বিএনপি মানেই সুশাসন, বিএনপি মানেই ভালো কিছু, বিএনপি মানেই সব কিছু ভালো, এটা রাজনৈতিক দল হিসেবে এই নিজেকে গ্লোরিফাই করার চেষ্টাটা অবশ্যই থাকবে, দল হিসাবে থাকবে। কিন্তু যদি আপনি ক্রিটিক হিসেবে অথবা অবজারভার হিসেবে যদি আপনি বিএনপির দিকেও তাকান, তাহলে বিএনপিকে আমরা বলবো যে বিএনপি অত ডিনায়াল মুডে থাকার দরকার নেই। আপনার আত্মসমালোচনা আপনাকে আরও পরিশুদ্ধ করার ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে। বিএনপি শাসন মানেই যে একেবারে স্বর্গীয় মানে সব কিছু উপাদান ছিল এমন নয়। লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন কথা বলা হয়েছে, বেগম খালেদা জিয়ার শাসনের কথা আমরা দেখেছি, সেখানেও অনেক বিচ্যুতি কিন্তু ছিল। ইলেকটোরাল সিস্টেমের মধ্যেও কিন্তু তারা জনগণের প্রত্যাশা অনুযায়ী যেভাবে একটি রাজনৈতিক দল ক্ষমতার শান্তিপূর্ণ পালা বদলের যে চর্চা বা চেষ্টাটা করা উচিত ছিল, সেটা তারা সবসময় করতে পেরেছিল কিনা, জনগণের জন্য কী বলবো যে দ্রব্যমূল্যের দাম থেকে শুরু করে ফিনান্সিয়াল কী বলবো যে গভর্নেন্স, আর্থিক খাতের গভর্নেন্স, সেটা হাসিনা রেজিমে এটা একেবারে চরমভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। কিন্তু বিএনপির সময়ও যে বিচ্যুতিগুলো ঘটেছে, আমি মনে করি আগামী দিনগুলোতেও জনাব তারেক রহমান বলেন বা আশফাক ভাইদের মতো নেতৃত্ব বলেন, তারা ডিনায়াল মুডে না থেকে তারা এই আত্মোপলব্ধি, আত্মসমালোচনা এবং আত্মজাগরণের বিষয়গুলো মাথায় রাখবেন। তাহলে ভবিষ্যতের বাংলাদেশ নতুন সম্ভাবনা দেখতে পাবে এবং সেখান থেকে কিছু শিক্ষা নেবে। দুর্ভাগ্য হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলো যখনই কথা বলে তখন তাদের কিন্তু কোনো দোষ দেখে না, তাদের নিজস্ব দোষের কথা কিন্তু তারা আলোচনা করতে চান না। কিন্তু ওখান থেকে আমরা যত শিক্ষা নিব তত আমরা হয়তো বেটার মুভমেন্টের দিকে আমরা যেতে পারি। নিশ্চয়ই, আমি একেবারেই শেষ করে দিচ্ছি। 10 সেকেন্ডে কিছু বলবেন কিনা, সময় নাই কিন্তু তারপরেও যেহেতু কিছুটা মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন। দেখেন, জনাব তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, উনি এমনই একটি পরিবারে জন্মগ্রহণ করেছেন যার পিতা ছিলেন স্বাধীনতার ঘোষক, দেশের প্রথম রাষ্ট্রপতি, আর্মির চিফ, যার মা 3 বারের প্রধানমন্ত্রী। সে কিন্তু খুব সুখে শান্তির জীবন পালন করতে পারতেন, কিন্তু তা না করে তিনি জনগণের কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে উনি রাজনীতিতে এসেছেন, নির্যাতনের শিকার হয়েছেন। ওনাকে 111-এ ধরে নিয়ে ওনার কোমরের হাড় ভেঙে দিয়েছে ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার। তারপরেও কিন্তু উনি দেশ ছেড়ে উনি বিদেশে আছেন দীর্ঘ অনেক বছর। তারপরেও কিন্তু উনি ওখান থেকে দলটাকে সুসংগঠিত করেছে। এই দেশের জনগণের কথা উনি ভাবছেন। ওনার বক্তব্যগুলি শুনলে আপনারা দেখতে পারবেন, আপনারা তো প্রতিনিয়তই শুনছেন। ওনার কথার মধ্যে যে আপনারা যে আবারগুলো পাচ্ছেন, ওনার সর্বশেষ ইচ্ছাই কিন্তু এই দেশের জনগণের উন্নতি এবং এই দেশের উন্নতি এবং দেশের মানুষকে নিয়ে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করা এই বাংলার মাটিতেই। এটাই ওনার মূল মন্ত্র। এবং ওনার সৈনিক হিসাবে, ওনার সহযাত্রী হিসাবে আমাদেরও একই ইচ্ছা, আমরা আমাদের শেষ ইচ্ছাটা দেশের জন্য সার্ভ করা এবং দেশের মানুষের জন্য সার্ভ করা। নিশ্চয়ই নিশ্চয়ই। প্রিয় দর্শক, আমরা দারুণভাবে ধন্যবাদ জানাই যেহেতু বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের কথা এখানে এসছেন। আমরা খুবই আশাবাদী হতে চাই তার মরহুম পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার মা দেশনেত্রী, যিনি আপোষের নেত্রী হিসাবে বাংলাদেশে সারা জীবন বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রাখবে, বেগম খালেদা জিয়ার কথা বলছি। তার সুসন্তান হিসেবে তিনি যেভাবে মানুষকে এখন আশ্বস্ত করছেন, তার কথা, তার আচার আচরণ, তার দৃষ্টিভঙ্গি দিয়ে সারা দেশের মানুষের সাথে যেভাবে কানেক্টিভিটি তৈরি করেছেন, নিশ্চয়ই ভবিষ্যৎ রাজনীতিতে তার দল এবং তারা যদি ক্ষমতায় আসেন, আজকে যে অতীত থেকে তারা বিভিন্ন বিষয়গুলো তারা শিক্ষা নিয়ে ভবিষ্যৎ রাজনীতিতে বাংলাদেশকে তার বাবা মায়ের মুখকে উজ্জ্বল করে একই সাথে তিনি বিএনপির রাজনীতিকে উচ্চ শিখরে নিয়ে যাবেন এই প্রত্যাশা করে আজকে আমাদের ইস্পানী মির্জাপুর শুভরাত্রি এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। জনাব খন্দকার আবু আশফাক এবং সাংবাদিক জহুরুল আলম, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি এবং ইস্পানী মির্জাপুর শুভরাত্রি এখানে শেষ করছি। খোদা হাফেজ। আমরা আগামীকালকার অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে।